সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারার প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। গতরাত ৩টা ১০ মিনিটে নিজ হাতে গড়া উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর। বুধবার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে নিজ গড়া মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে ভর্তি হন ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। তবে এরপর থেকেই হতে থাকে তার অবস্থার অবনতি। অবশেষে গতরাত ৩টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার নিজের ইচ্ছা অনুযায়ী রাখা হয়নি লাইফ সাপোর্টে। লাস্টে ৩টা থেকে হঠাৎ করে পেশেন্টের আপনার হার্ট রেটটা আমরা অ্যারিথমিয়া বলি, অ্যারিথমিয়া স্টার্ট হয়, কোনোভাবে প্রেশারটা পাওয়া যায়নি। ফাইনালি ৩টা ১০-এর দিকে ওনার শেষ নিঃশ্বাস উনি ত্যাগ করেন। উনি আর পৃথিবীতে নেই। সকাল ৮টায় উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের সামনে হবে তার প্রথম জানাজা। দ্বিতীয় জানাজা বাদ জোহর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের বাইতুল আতিক সেন্ট্রাল জামে মসজিদে। রোববার সকাল ১০টায় শ্রীনগর স্টেডিয়ামে হবে তার তৃতীয় জানাজা। আমি সবাইকে বলবো, সবাই ওনার জন্য দোয়া করবেন। যদি কারো রাজনীতি করতে গেলে কেউ কষ্ট পেতে পারে, দুঃখ পেতে পারে, সবাই ওনাকে মাফ করে দিবেন এবং ওনার জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য ধারণ করে। ধন্যবাদ। ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের মজিদপুরের দয়হাটায়। রোববার বাদ জোহর জানাজা শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে হবে দাফন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যু এবং তার দাফনের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আমরা আমাদের প্রতিবেদনেই আসলে বলেছি যে তার কিন্তু ৪টি জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে সকালে উনার যে উত্তরায় যে মেডিকেল ফর উইমেন অ্যান্ড হসপিটাল, সেই হসপিটালে কিন্তু সকাল ৮টায়, মানে আর ১ ঘন্টা পরেই কিন্তু তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হচ্ছে যে ডিপ্লোম্যাটিক জোনে দ্বিতীয় জানাজা, এটা হচ্ছে বাদ জোহর, এটা আজকেই। আর আগামীকালকে কিন্তু তার আরও ২টি জানাজা আছে। সকাল ১০টায় আগামীকাল শ্রীনগর, মুন্সিগঞ্জের যে শ্রীনগর, সেই স্টেডিয়ামে কিন্তু তার জানাজা। সেটি হচ্ছে যে বিক্রমপুরবাসী অর্থাৎ বৃহত্তর মুন্সিগঞ্জের জনগণের জন্য এটি ব্যবস্থা করা হয়েছে। এবং পাশাপাশি বাদ জোহর, উনার যে বিক্রমপুরে উনার যে গ্রামের বাড়ি, সেখানে কিন্তু আরেকটি জানাজা হবে তাদের গ্রামের মানুষের জন্য, বিশেষ করে তার এলাকার মানুষের জন্য। তো এরপরেই কিন্তু তাদের যে পারিবারিক কবরস্থান বাদ জোহর, আগামীকাল অর্থাৎ রোববার বাদ জোহর তাকে তার পারিবারিক কবরস্থানে তাকে কবর দেওয়া হবে। তো আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি যে উনার কিন্তু আর ৬ দিন পরেই কিন্তু উনার জন্মদিন ছিল, অর্থাৎ ১৯৩০ সালের ১১ অক্টোবর তার কিন্তু জন্ম হয়েছিল কুমিল্লায়। তার যে নানার বাড়ি, সেখানে তার জন্ম হয়েছিল। AQM বদরুদ্দোজার কিন্তু দীর্ঘ যে পেশাগত জীবন এবং রাজনৈতিক জীবন, এটি কিন্তু অত্যন্ত বর্ণাঢ্যময়। তিনি সর্বোচ্চ রাজনীতি করে দেশের সর্বোচ্চ দায়িত্ব তিনি পালন করেছেন। তিনি কিন্তু রাষ্ট্রপতি ছিলেন এবং পরবর্তীতে নিজের ২০০৪ সালে তিনি কিন্তু নিজের একটি রাজনৈতিক দলও করেন, যার নাম বিকল্পধারা, এবং তিনি সেটার প্রতিষ্ঠাতা সভাপতি এখন পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেটার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তো তার এই বর্ণাঢ্য কেরিয়ার সব কিছু মিলিয়ে কিন্তু আমরা যে দেখেছি যে উত্তরা হসপিটালেও কিন্তু তার যে অনেক ভক্তকুল এবং ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত ছিলেন। আপনি জানেন যে তিনি কিন্তু প্রখ্যাত একজন ডাক্তারও ছিলেন রাজনীতিকের পাশাপাশি, তো এবং শিক্ষক ছিলেন। তো তার ছাত্রছাত্রীদের ভিড় আমরা দেখেছি, পাশাপাশি হচ্ছে যে সাধারণ মানুষ তার এলাকা থেকে, বিশেষ করে বিক্রমপুরের থেকে এসেছে, এবং তার যে পার্টি বিকল্পধারারও বেশ কিছু নেতাকর্মীকে কিন্তু আমরা দেখেছি। তো একজন রাজনৈতিকের পাশাপাশি, সফল রাজনীতিকের পাশাপাশি তিনি একজন সফল মানুষও ছিলেন। তার প্রতিফলন কিন্তু তার মৃত্যুর সময় তার যে
অসংখ্য ভক্তকুল, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের যে সমাগম হাসপাতালে আমরা দেখেছি, তা থেকেই কিন্তু বোঝা যায় মানে তার প্রতি মানুষের ভালোবাসা ছিল এবং মানুষ কিন্তু তার জন্য অকাতরে দোয়া করেছে এবং তাদের ভালোবাসা জানাতে হাসপাতালে এসেছে। আমরা যতটুকু জানি যে আজকে সকাল 8টায় তার গড়া যে হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু প্রথম জানাজার নামাজ হবে। তো সেখানে কিন্তু ইতিমধ্যে আনুষ্ঠানিকতা চলছে, অর্থাৎ আপনি জানেন যে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টির কারণে সেখানে বিশেষ করে ছাউনি দেওয়া হচ্ছে, অর্থাৎ তেরপাল দিয়ে ছাউনি দেওয়া হচ্ছে এবং নিচে কিন্তু এক ধরনের গালিচা বিছানো হচ্ছে যেন সাধারণ মানুষ সেখানে নির্বিঘ্নে জানাজার নামাজটি আদায় করতে পারেন। তো আমরা যতদূর জানতে পেরেছি যে ইতিমধ্যে এখন 7টা বাজে, এখন থেকেই কিন্তু মানুষজন, সাধারণ মানুষের জনসমাগমতে সেই উত্তরা মহিলা হাসপাতালে হতে শুরু করেছে। পাশাপাশি হচ্ছে যে তার পাশাপাশি ডিপ্লোম্যাটিক জোনেও কিন্তু যে জানাজার যে প্রস্তুতি সেটা কিন্তু নেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা আরেকটি জিনিস জানিয়ে রাখি যে তার যে গ্রামের, তার বিভিন্ন গ্রামে কিন্তু তার বিশেষ করে বিক্রমপুরে তার যে এলাকা, সেই এলাকায় কিন্তু তার মৃত্যুর খবর ইতোমধ্যে পৌঁছে গেছে এবং সেখানে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান নিজ উদ্যোগে তার বিষয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে এবং সেটি কিন্তু আজকে এবং কালকে এগুলো হবে এবং তাকে নিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা চলছে যে তাকে নিয়ে শোক আলোচনা এবং তার যে বর্ণাঢ্য জীবন, রাজনৈতিক জীবন এবং পেশাগত জীবন, সেই জীবন নিয়ে কিন্তু বেশ কয়েকটি আলোচনা সভা করবে। সেটিও কিন্তু ইতোমধ্যে তার ভক্তকুল এবং তার ছাত্রছাত্রীরা ইতোমধ্যেই কিন্তু সেই পরিকল্পনা করেছেন। বার্তাকক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিশাদ হুদা। এদিকে 5 দিন পর চট্টগ্রামে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আরেকটি তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাত 1টার দিকে পতেঙ্গা বন্দরে বহির্নোঙরে বাংলা সৌরভ নামের ওই জাহাজটিতে আগুন লাগে। এ ঘটনায় 46 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ আছে 4 জন। ফায়ার সার্ভিস জানায় স্থানীয়রা সাগরে অবস্থানরত তেলের ট্যাঙ্কারটিতে বিস্ফোরণের পর আগুন লাগার খবর জানায়। পরে নৌবাহিনীর সাথে যোগাযোগ করে আগুন নেভানোর কাজ শুরু হয়। যোগ দেয় কোস্টগার্ডের অগ্নি নির্বাপক দলও। প্রায় 2.5 ঘন্টা পর রাত 2:30টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এ সময় 46 জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ আছেন 4 জন। এর আগে 30 সেপ্টেম্বর বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বাংলা জ্যোতি নামের বিএসসির আরেকটি তেলবাহী ট্যাঙ্কারে তেল খালাসের সময় বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই 3 জন নিহত হন। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এই আগুনের ঘটনায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আর নিখোঁজদের উদ্ধারে কি ধরনের তৎপরতা চলছে সেখানে? যে আমরা রাত 1টায় যে আগুন লাগার খবরটি আমরা পাই সেটি 2:35 আসলে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনীর 3টি জাহাজ এবং কোস্টগার্ডের 1টি জাহাজ, এছাড়া বন্দরের উদ্ধারকারী জাহাজগুলো গিয়ে তাদের সেই উদ্ধার তৎপরতা যোগ দেয় এবং পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে তথ্যটি নৌবাহিনীর মারফতে জানানো হয়েছে সেটি এখন পর্যন্ত প্রায় 48 জন এই জাহাজে ছিলেন ক্রু হিসাবে, তার মধ্যে 47 জনকে তারা জীবিত উদ্ধার করতে পেরেছেন। একজন দুর্ঘটনার সময় তিনি পানিতে ঝাঁপ দেন, পরবর্তীতে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এখন পর্যন্ত যাদেরকে উদ্ধার করা হয়েছে তারা সুস্থ রয়েছে। জাহাজটি এখনো বহির্নোঙরে আছে এবং নৌবাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে জাহাজটি ক্রুড অয়েল বাহিত ছিল এবং সেখানে প্রায় ধারণা করা হচ্ছে 11,600 মেট্রিক টন তেল ছিল, অপরিশোধিত তেল। এবং এই জাহাজগুলো এই বাংলার যে সৌরভ যে জাহাজটি, এটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন। আমরা জানি 4 দিন আগে আরেকটি দুর্ঘটনা ঘটে চট্টগ্রামের পতেঙ্গা ডলফিন জেটিতে, সেখানে বিস্ফোরণে এই 3 জন ক্রু মারা যায় এবং পরবর্তীতে সে তদন্ত কমিটির উঠে আসে যে বিস্ফোরণের কারণে সেটি দুর্ঘটনাটি হয়। ঠিক 4 দিন পরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এখানেও বলা হচ্ছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বিস্ফোরণের পরপরই জাহাজে থাকা ক্রুরা তারা নিরাপদে আসলে সরে আসেন এবং নৌবাহিনী এবং কোস্টগার্ড তাদের উদ্ধার তৎপরতায় সেই জাহাজটি থেকে তাদের যারা ক্রু ছিলেন তাদেরকে নিরাপদে নিয়ে আসতে সক্ষম হয়। যদিও একজন মারা গিয়েছেন, তিনি আসলে পানিতে ঝাঁপ দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জাহাজটি এখনো
চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গর চার্লি 1-এ রয়েছে এবং যেহেতু সমুদ্র উত্তাল রয়েছে সেহেতু আমরা আসলে যাওয়ার চেষ্টা করেছি, নৌবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে আমরা এখনো পর্যন্ত জাহাজের যে ক্ষয়ক্ষতি সেই বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রাতের যে আগুনের তীব্রতা দেখা গিয়েছিল সেটি থেকে যেটি ধারণা করা হচ্ছে গত 4 দিন আগে যে দুর্ঘটনাটি ঘটে বিস্ফোরণের ফলে সে একই রকম বা কাছাকাছি পর্যায়ের ক্ষয়ক্ষতি হয়তো এই জাহাজটিতে হয়ে থাকতে পারে। তবে অপরিশোধিত তেল যেটি রয়েছে সেটির আসলে অক্ষত রয়েছে কিনা সেটি এখনো বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা ইস্টার্ন রিফাইনারি বা অন্যান্য যে কর্তৃপক্ষগুলো আছে তারা আমাদেরকে এখনো জানাতে পারেননি। তো সব মিলিয়ে যে উদ্ধার করা হয়েছে 47 জন নাবিক এবং ক্রুকে নৌবাহিনী এবং কোস্টগার্ডের তৎপরতায় তাদেরকে নৌবাহিনীর যে ঘাঁটি রয়েছে সেখানে রাখা হচ্ছে, তাদেরকে সেবা শুশ্রূষা করা হচ্ছে। বাকি একজন তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত বলা যায় আগুন রাতেই নিয়ন্ত্রণে এসেছিল। এখন পর্যন্ত সব যে ক্রুরা ছিল তাদের সব ক্রুকে উদ্ধার করা হয়, একজন শুধুমাত্র নিহত আছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। রাজনৈতিক দলগুলোর সাথে আজ তৃতীয় দফায় সংলাপ শুরু করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 2:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হবে এই সংলাপ। সংলাপে অন্য উপদেষ্টারাও থাকবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস সংলাপে বসবেন বিএনপির প্রতিনিধি দলের সাথে। পরে বেলা 3টায় জামায়াত ইসলামী, 3:30টায় গণতন্ত্র মঞ্চ, 4টায় বাম গণতান্ত্রিক জোট, বিকেল 4:30টায় হেফাজতে ইসলাম, 5টায় ইসলামী আন্দোলন, 5:30টায় এবি পার্টি সংলাপে যোগ দেবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর এরই মধ্যে 2 দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে। সর্বশেষ গত 31 আগস্ট আলোচনা করেন ডক্টর ইউনূস। এবারের আলোচনার মুখ্য বিষয় হবে 6 সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হবে। মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণ, উচ্চশিক্ষা এবং রোহিঙ্গা সংকট সমাধানে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে ডক্টর ইউনূস বলেন, ঢাকা কুয়ালালামপুর সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়া হবে। মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিককে সহায়তার আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। সংক্ষিপ্ত সফরে শুক্রবার বেলা 2টার দিকে ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আনোয়ার ইব্রাহিমকে দেওয়া হয় গার্ড অফ অনার। বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন দুই নেতা। পরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ ব্রিফিংয়ে আনোয়ার ইব্রাহিম জানান, এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া। বাংলাদেশের কর্মীদের দুই দেশের অর্থনীতিতে অবদান গুরুত্বপূর্ণ। টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিককে সব সহায়তা দেয়া হবে। এই অঞ্চলকে শান্তিপূর্ণ দেখতে আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া। এ সময় প্রধান উপদেষ্টা আশা করেন ভবিষ্যতে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে। মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশ মালয়েশিয়া, মালয়েশিয়া বাংলাদেশ যৌথ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সফর শেষে সন্ধ্যা 6টায় ঢাকা ত্যাগ করেন তিনি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধানে তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। অন্যদিকে সেখানে সাম্প্রতিক সহিংসতার বিচারে গণতদন্ত কমিটি গঠন, দখলদারদের শ্বেতপত্র প্রকাশ, সরকারি চাকরিতে পাহাড়িদের 5% কোটা পুনর্বহাল সহ 7 দফা দাবি জানিয়েছে ইউপিডিএফ। শুক্রবার সকালে এক গোলটেবিল বৈঠকে এসব দাবি উঠে আসে।
জাতিগত বিদ্বেষে পার্বত্য চট্টগ্রাম আবারও উত্তপ্ত। এই অবস্থায় শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে পাহাড়ি জনপদে গণতান্ত্রিক শাসন কায়েমের দাবি নিয়ে এক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে ইউপিডিএফ। সেখানে সম্প্রতি খাগড়াছড়ি রাঙামাটিতে জাতিগত সহিংসতার প্রসঙ্গ উঠে আসে। বক্তারা বলেন, ৩ পার্বত্য এলাকায় ভূমি দখল করে নৃগোষ্ঠীদের ওপর দমন পীড়ন চলছে, অথচ পাহাড়ি এই এলাকায় ভূমি ব্যবস্থাপনা কেমন হবে তা জাতিসংঘের সনদ ও শান্তি চুক্তিতে উল্লেখ আছে। সেটা তাদের লাইভলিহুডের জায়গা, তারা থাকেন ওখানে। আমরা তাদেরকে আমাদের ট্যুরিজম স্পট বানিয়ে তাদের সবকিছু কেড়ে নেওয়ার যে প্রকল্প, মেরিয়ট হোটেল করার জন্য আমরা ওদের 300 একরের জমি কেড়ে নেওয়ার যে প্রকল্প, এই জায়গাগুলো থেকেও আমরা একটু সরে আসি। সভায় রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পাহাড় দখলের আয়োজন চলছে, উন্নয়নের নামে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে অর্থনৈতিক ক্ষেত্রে কি কি উন্নয়ন প্রকল্প গেল, কত উন্নয়ন বরাদ্দ গেল, কোথায় কার কার কাছে সেগুলো আছে, কিভাবে ব্যয় হয়েছে, সেটার একটা স্বচ্ছ চিত্র চাই। পাহাড়গুলো কারা কারা দখল করেছে সেটার একটা চিত্র চাই। এটা তো অন্তর্বর্তী সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে এবং তার যে এখতিয়ার তার মধ্যেই পড়ে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে সহিংসতার কারণ জানতে একটি গণতদন্ত কমিটি গঠনের দাবি জানায় ইউপিডিএফ। এ সময় দ্রুত 7 দফা দাবি পূরণের তাগিদ দেয়া হয়। এই ঘটনার উপর তদন্ত করার জন্য যেই কমিটি করেছে, এই কমিটির উপর সেখানকার জনগণের কোনো আস্থা নেই। যদি একটা গণতদন্ত কমিটি গঠন করে সেখানকার প্রকৃত ঘটনাকে সামনে তুলে আনা যায়। সভায় নেতারা আরও বলেন, পাহাড় অশান্ত করে সমতলে শান্তি আসবে না, তাই সংকট সমাধানে সব পক্ষের সাথে আলোচনা জরুরি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার উপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লিউ সরকারকে গ্রেপ্তার করেছে র্যাব। রাতে নওগাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির জানান, শুক্রবার রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁর দক্ষিণপাড়া গ্রাম থেকে ডাব্লিউ সরকারকে গ্রেপ্তার করে। রাতে তাকে রাখা হয় র্যাব ক্যাম্পে। তার বিরুদ্ধে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আঞ্জুম হত্যা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সকালে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানানো হয়েছে। এক যুগ পর নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার তদন্তের কাজে গতি ফিরেছে। গত 1 মাসে 6 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা র্যাব। ত্বকীর পিতার অভিযোগ, সাবেক শেখ হাসিনার নির্দেশে এ মামলার তদন্ত আটকে ছিল। দীর্ঘ 1 যুগ পর নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলা সচল হয়েছে। ক্ষমতার পালাবদলের পর সম্প্রতি এ মামলায় 6 আসামিকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা র্যাব। বাকি আসামিদের গ্রেপ্তার ও অভিযোগপত্র দ্রুত দেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ইতিপূর্বে যারা ধরা পড়েছিল, যারা 164 ধারার জবানবন্দি দিয়েছে, তারা এখনো আদালতের বাইরে কিংবা জেলখানার বাইরে আছে। তাদেরকে জেলখানা থেকে জামিন পাওয়াতে এবং দেশের বাইরে যাওয়ার সহযোগিতা করেছে যারা, তারাই ত্বকী হত্যার আসলে খুনি। চার্জশিটের প্রধান অভিযুক্ত শামীম ওসমান, আজমির ওসমান, অয়ন ওসমান সহ জড়িতদের অন্তর্ভুক্তের দাবি জানান ত্বকীর বাবা রাফিউর রাব্বি। শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, শাহনিজাম সহ এর সাথে যারা যারা জড়িত এই পরিবারের সকলকে আইনের আওতায় আনতে হবে। তারপরে বিচার সেখানে নিষ্পন্ন করতে হবে, শেষ করতে হবে। এইটি হচ্ছে আমাদের দাবি। এই হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ আইনজীবীদের। এই মামলাটি আলোর মুখ দেখছে এবং আগামীতে হয়তোবা যদি র্যাবের কর্মকর্তারা আরেকটু তৎপর হন, আমার ধারণা হয়তোবা ভালো একটি রেজাল্টের দিকে যাবে। দ্রুত ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী সংস্থা র্যাব। 6 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। এই 6 জনের মাঝে আবার একজন 164 ধারা জবানবন্দি দিয়েছেন। তো আমরা এর উপরেই আমরা ভিত্তি করে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমরা আশা করছি যে দ্রুততার সাথেই আমরা ইনশাআল্লাহ মামলার চার্জশিট দিতে সক্ষম হব। 2013 সালের 6 মার্চ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মোহাম্মদ ত্বকী। 2 দিন পর 8 মার্চ শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভগ্নিপতি ও নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মনিরকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে তার উপর হামলা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জুমার নামাজ শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন মনির। কোম্পানিগঞ্জের চরহাজারীর চৌরাস্তায় রিকশার গতিরোধ করে দুর্বৃত্তরা। মনিরকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ভিসা জটিলতায় বাংলাদেশ ভারত বিমান চলাচলে দেখা দিয়েছে স্থবিরতা। চিকিৎসা ও আপৎকালীন ছাড়া ভিসা না মেলায় কমেছে যাত্রী। কিছু গন্তব্যে ফ্লাইট বন্ধ রেখেছে কয়েকটি এয়ারলাইন্স। তাতেও সুফল না মেলায় তৈরি হয়েছে বড় লোকসানের শঙ্কা। এই অবস্থায় চলাচলের বিকল্প রুট খোঁজার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। গত 5 আগস্ট সরকার পতনের পর ভিসা নিয়ে কঠোর অবস্থানে ভারত। চিকিৎসা ও আপৎকালীন ছাড়া ভ্রমণের সুযোগ মিলছে না। এতে বাংলাদেশ ভারত আকাশপথে তৈরি হয়েছে অচল অবস্থা। এই রুটে ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভো এয়ার ও ভারতের ভিস্তারা, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। এখন এসব এয়ারলাইন্সে যাত্রী কমেছে অর্ধেকেরও বেশি। এরই মধ্যে ইউএস বাংলার চট্টগ্রাম কলকাতা ফ্লাইট বন্ধ। ঢাকা থেকে দিল্লি, চেন্নাই, কলকাতায় সপ্তাহে যেখানে ফ্লাইট ছিল 32টি, তা এখন দাঁড়িয়েছে 12টিতে। ঢাকা কলকাতা রুটে যাত্রা বন্ধ রেখেছে নভো এয়ার। চলাচল কমাতে বাধ্য হয়েছে ভারতের ভিস্তারা, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। আমার সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ওভারনাইট আমি চেঞ্জ করতে পারবো না। আমার ম্যান পাওয়ার কিন্তু ইচ্ছা করলে আমি বের করে নিতে পারবো না। কারণ হচ্ছে যে এখানে যে কোনো সময় হয়তো দুই দেশের গভর্নমেন্ট ডিসিশন নিতে পারে যে ফ্লাইট হয়তো ভিসা আবার নতুন করে ইস্যু হবে এবং প্যাসেঞ্জারদের মুভমেন্টও শুরু হয়ে যাবে। তো সব কিছু মিলে বর্তমান অবস্থায় আসলে আমরা মানে অ্যাজ এ অপারেটর হিসেবে আমি বলবো যে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরও একই অবস্থা। ঢাকা থেকে কলকাতায় সপ্তাহে 14টি ফ্লাইট চললেও এখন তা নেমেছে 7টিতে। পরিচালন ব্যয় তুলতেই হিমশিম খাচ্ছে তারা। আমাদের আগে কলকাতার ফ্লাইট ছিল সপ্তাহে 14টা, 2টা করে প্রতিদিন। এখন সেটা 7টা করা হয়েছে, এই মুহূর্তে 7টা। তবে একটু আমরা আমাদের মার্কেটিং চিন্তাভাবনা করতেছি, এটা হয়তো যেহেতু একটু ভালো দিকে যাচ্ছে 10টা করতে পারে আর কি সামনে। শুধু বর্তমান নয়, ভবিষ্যতেও এমন সংকট থেকে উত্তরণে আলাদা পরিকল্পনা চাইছেন বিশেষজ্ঞরা। এয়ারলাইন্সগুলোকে দিচ্ছেন বিকল্প রুটে চলাচলের চিন্তা করার পরামর্শ। প্রাইভেট এয়ারলাইন্সগুলোর প্রতি কিন্তু সে সাপোর্টটা কখনোই ছিল না। তো যার জন্য ওই রকম আশা আমরা এই মুহূর্তে করতেও পারি না, আর তাদেরকে এক্সিস্টেন্স তো রাখতে হবে। সো আই থিঙ্ক দে শুড থিঙ্ক ডাইভার্সিভলি, যাতে অন্য কোনো রুটে এখন যাত্রী বাড়িয়ে বা টিকিটের দামটা কমিয়ে তারা যেন এটা করতে পারে। চলমান পরিস্থিতিতে ব্যবসায়িক ক্ষতি আমলে নিয়ে দুই দেশের কর্তৃপক্ষকে আলোচনা বসার আহ্বান সংশ্লিষ্টদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় রাত থেকেই বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় সমুদ্র বন্দরগুলোয় 3 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ 18 জেলার দক্ষিণ পূর্ব দিক দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরগুলোয় জারি রয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় টাঙ্গাইলে 211 মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুষ্টিয়ার কুমারখালীতে 33.3 ডিগ্রি সেলসিয়াস। টানা বৃষ্টি ও উজানের ঢলে শেরপুরের মহারশী ও ভোগাই নদীর পানি বেড়েছে। একাধিক জায়গায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলায়। প্লাবিত হয়েছে অর্ধ শতাধিক গ্রাম, তলিয়েছে আমন ধান ও সবজির মাঠ। এদিকে নালিতাবাড়ি ও ঝিনাইগাতিতে বানের পানিতে ডুবে 3 জনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে অস্বাভাবিক বেড়েছে শেরপুরের মহারশী ও ভোগাই নদীর পানি। একাধিক জায়গায় ভেঙেছে বাঁধ, পানি ঢুকছে ঝিনাইগাতি সদর, নলকুড়া ও ধানশাইল ইউনিয়নের নিচু এলাকায়। ভোগাই নদীর বাঁধের ভাঙনে নালিতাবাড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। এরই মধ্যে অনেকের বাড়িঘরে পানি ঢুকেছে, করতে পারছেন না রান্নাবান্নাও। উজানে পানি হলে আমাদের এখানে পানি ঢুকে পড়ে, পানি ঢুকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ঝিনাইগাতি। আমার বাসাতে এক বুক পানি, যেতে পারি নাই।
তারপরে আনের ওই উত্তরে আরো ধান খেতে তো ৬০-৭০ করে জমি তোলানি। এই বেড়িবাঁধের জন্য আমরা দিনেগাতি বাজারের পাশে অনেকই ক্ষয়ক্ষতি হচ্ছে, দোকানে পানি যাচ্ছে, ঘর বাড়ি ভাঙছে, অনেক কিছু হচ্ছে আর কি। বাড়িঘরের পাশাপাশি তলিয়ে গেছে ফসলের ক্ষেত, ক্ষতিগ্রস্ত হয়েছে ৪,৫০০ হেক্টর আমনের ক্ষেত। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৪,৩০০ হেক্টর আমনের জমি সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত হয়েছে এবং প্রায় ৫,১০০ হেক্টর জমি আংশিক নিমজ্জিত হয়েছে। বৃষ্টিপাত যদি কমে যায় খুব দ্রুতই পানি নেমে যাবে, এতে ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমে যাবে। কিন্তু যদি বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয় তাহলে ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ঝিনাইগাতীতে ৩২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা বৃষ্টি ও উজানের ঢলে শেরপুরের মহারশী ভোগাই নদীর পানি বেড়ে ২ উপজেলার শতাধিক গ্রামে ৫০,০০০-এর বেশি মানুষ পানিবন্দী। বিস্তারিত জানাতে এবার শেরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, প্লাবিত এলাকাগুলোর আজকের পরিস্থিতি কেমন দেখছেন, আর পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে এখন? দেখুন, আমি এখন আছি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়। তো উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে এই আসলে শেরপুরের এই বন্যা দেখা দিয়েছে। পুরো আর কি শেরপুরের ৩টি উপজেলার প্রায় ৫০,০০০ মানুষ কিন্তু এখনো পানিবন্দী আছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই পানি আরো ২-১ দিন বাড়তে পারে, এতে কিন্তু আসলে আরো পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। তো এই ২ দিন বাড়ার পরে পানি কিছুটা কমতে সময় লাগবে, ধীরে ধীরে কমতে পারে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বানভাসীদের মাঝে ৭ দিনের একটি ধকল আর কি যাবে। আর এই বন্যার জন্য সবচেয়ে বেশি বিপাকে রয়েছে আসলে দিনমজুর শ্রেণীর লোকজন, যারা আসলে দিন এনে দিন খায়। তো স্থানীয় জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো ত্রাণ কার্যক্রম তেমন দেখা যায়নি। আর এই বন্যার জন্য ইতিমধ্যে ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আর গতকাল রাত থেকে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী কিন্তু উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তো কৃষি বিভাগের তথ্য যেটি বলছে যে এই বন্যার জন্য আসলে রোপা আমন ধান প্রায় ১৭,০০০ হেক্টর রোপা আমন ধান বন্যার পানিতে নিমজ্জিত। আর শীতের আগাম সবজির প্রায় ৬০০ হেক্টর শীতের সবজি নিমজ্জিত আছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে বন্যা ভয়াবহ রূপ নিচ্ছে। আর যে ৩টি নদী রয়েছে সেই ৩টি নদীর বাঁধ সহ বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দেওয়ায় পানি নিম্নাঞ্চলে ছড়িয়ে পড়ছে। তো এই ছিল সার্বিক তথ্য। আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী সাইমুম সাব্বির শোভন। এদিকে ঝালকাঠির রাজাপুরে সুগন্ধা ও বিষখালী নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে নদীপাড়ে মানুষ। দোকানপাট, বসতঘর, বিদ্যালয়, মসজিদ নিয়েও দুশ্চিন্তায় এলাকাবাসী। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীর তীরে বাদুরতলা বাজার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি দীর্ঘদিনের। বাঁধ না থাকায় কয়েকদিনের বৃষ্টিতে ভাঙনের ঝুঁকিতে দোকানপাট, বসতবাড়ি, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে একটি স্কুলের কয়েকটি কক্ষ। সুগন্ধা নদীতেও ভাঙনের ঝুঁকিতে চরকাঠি, ভাটারাকান্দা, কৃষ্ণকাঠি সহ অন্তত ২০টি গ্রাম। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে। আমার এই ঘর নদীতে যাইতেছে, একটা গেছে আর একটার মধ্যে দিয়েও ফাটল হয়েছে। অঞ্চে পোলা পানলো, এই রাত্রে আমি ঘুমাই, আমার খুব ভয় লাগে কোন সময় যে ঘর শুদ্ধ নামিয়ে যায়। আমি ২বার দোকান সরাইছি, সরাবার পরে এখন তো ওই বাঙ্গল খুলে আসি, অনেক ঝুঁকিপূর্ণ। এখন যে অবস্থায় ভাঙন শুরু হয়েছে, কিছুদিন পর কিছুই থাকবে না, যে অবস্থা শুরু হয়েছে। অতি দ্রুত সরকারের কাছে আমরা দাবি জানাই যাতে করে একটা বেড়িবাঁধ দেওয়া হয়। বরাদ্দ পেলে ভাঙন রোধে নদী সংরক্ষণ কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের যে অস্থায়ী প্রতিরক্ষার কাজ জিওব্যাগ দ্বারা করা হয়েছিল ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই স্থানে একটা অপরিত্যক্ত স্কুলের ভবন রয়েছে। তো আমরা স্থানটি সরজমিনে পরিদর্শন করেছি, প্রাক্কলন প্রস্তুতের কাজ চলমান আছে। আমরা ভবিষ্যতে জরুরি ভিত্তিতে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত সুগন্ধা ও বিষখালী নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করে ভাঙন রোধের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে ঝালকাঠি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম রেজা। রেজা, ভাঙন ঠেকাতে বরাদ্দের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড, তো বরাদ্দ পাওয়ার বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা?
জি দেখুন, দীর্ঘদিন ধরেই কিন্তু এই বিষখালী এবং সুগন্ধা নদী ভাঙে। বিশেষ করে এই রাজাপুরের যে বাদুরতলা স্কুল এবং বাদুরতলা হাট, এটা আসলে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস ছাড়া এখানের মানুষ আসলে দীর্ঘদিনেও কিছুই পায়নি। বর্তমানে যে কয়েকদিন ধরে টানা বর্ষা হচ্ছে, সেই বর্ষায় কিন্তু আবার নতুন করে মানে ভয়াবহ আকার ধারণ করেছে এই বিষখালী নদীর ভাঙন। আমি এখন রয়েছি বাদুরতলা বাজার এলাকায়। এই বাজার এলাকায় এই কয়েকদিন ধরে ভাঙনের তীব্রতা এতই বেড়েছে যে এখানে মানুষ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলে দেখেছি যে একাধিকবার তারা এখান থেকে স্থানান্তরিত করেছেন, কিন্তু তারপরও শেষ রক্ষা হচ্ছে না। অনেকে বসতভিটা হারিয়েছে, অনেকে একদম এখন মানে নিঃস্ব হয়ে গিয়েছে যে এখন তাদের থাকার মতো আর জায়গা নেই। আমরা এখানে বেশ কয়েকজনের সাথে প্রতিবেদন তৈরি করার সময় কথা বলেছি এবং আজকে সকালে এসেও কথা বলেছি যে তারা শুধুমাত্র আশ্বাস এবং কয়েক দফা কয়েকদিন পর পর এখানে প্রশাসনের পক্ষ থেকে, পানি উন্নয়নের পক্ষ থেকে পরিদর্শন ছাড়া আসলে কিছুই পায়নি। শুধুমাত্র বাদুরতলা যে স্কুলটা রয়েছে মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, সেই স্কুলটা ঠেকানোর জন্য ওইখানে কয়েক বস্তা জিও ব্যাগ ফেলা হয়েছিল, তাও বেশ কয়েক বছর আগে, এবং সেই জিও ব্যাগও কিন্তু এখন ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আমরা এখানে এসে যেটা দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এইটা হলো বিষখালী নদী। এটা হলো বিষখালী নদী। আপনারা দেখুন যে এই বিষখালী নদীর একদম কিন্তু কিনার ঘেঁষে আমরা একটি বসতঘর দেখতে পাচ্ছি। এই বসতঘরটিতে এখনো কিন্তু মানুষ এখানে বসবাস করে এবং এই বসতঘরে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি যে তারা মারাত্মক রকমের চরম ঝুঁকিতে রয়েছে। এই বসতঘরের পূর্ব প্রান্তে এইখানে কয়েকটি রুম ছিল, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটি রুম ছিল, সেই রুমগুলো কিন্তু আসলে নদী ভাঙনে বিলীন হয়ে গিয়েছে। ঘরের একটা অংশ কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছে এবং একটা ফাটল রয়েছে। যে কোনো মুহূর্তে আসলে এই ঘরটি এখান থেকে, এই যে ফাটলটা দেখা যাচ্ছে, এই ফাটলের এখান থেকে যে কোনো মুহূর্তে ঘরটিতে নেমে যাবে। এখানে যারা রাত কাটায় তাদের কিন্তু একটাই অভিযোগ বা কথা যে তাদেরকে আসলে রক্ষা করার জন্য তারা আকুতি মিনতি করছে। এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে মিল ছিল, এখানে মিল কারখানা ছিল, সেগুলো কিন্তু সরানো হয়েছে। এই বিষখালী নদীর করাল গ্রাসে এখন পর্যন্ত এখানে প্রায় 35টির বেশি বসতঘর, দোকান সহ বিভিন্ন স্থাপনা কিন্তু বিলীন হয়ে গিয়েছে। মাধ্যমিক যে বিদ্যালয়টি রয়েছে এখানে, সেই মাধ্যমিক বিদ্যালয়টির কয়েকটি কক্ষ ইতিমধ্যে বিলীন হয়ে গিয়েছে এবং সেই বিদ্যালয়টি কিন্তু এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। পাশে একটি মসজিদ রয়েছে। এছাড়া আমরা যদি একটু অন্য ইউনিয়নগুলোর দিকে তাকাই, কাঠালিয়ায়, সেই কাঠালিয়া কিন্তু লঞ্চঘাট এলাকা থেকে শুরু করে কয়েকটি ইউনিয়ন, কাঠালি ইউনিয়ন, সদর ইউনিয়ন এবং শৌলজালি ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু ঝুঁকিতে রয়েছে। এছাড়া আপনার রাজাপুরের মঠবাড়ি ইউনিয়ন, বড় ইউনিয়ন সহ জালকাঠি সদর এবং নলসিটির ব্যাপক এলাকা জুড়ে কিন্তু আসলে এই ভাঙন রয়েছে। দীর্ঘদিন ধরে শুধু আশ্বাস ছাড়া এই বিষখালী নদী এবং সুগন্ধা নদীর তীরে যারা রয়েছে তারা কিছুই পায়নি। তাদের দাবি যাতে দ্রুত এইখানে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হয় এবং এই ভাঙন রোধ করা হয়। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সর্বশেষ যেটা আমাদেরকে জানিয়েছে যে তারা একটি প্রকল্প কেন্দ্রে পাঠিয়েছে, তাদের পরিকল্পনা বরাদ্দ যদি পায় তাহলে এই ভাঙন রোধে তারা কার্যকরী পদক্ষেপ নিতে পারবেন। এই ছিল আসলে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রহিম রেজা। কয়েকদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। চট্টগ্রামের পাড়ায় পাড়ায় এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। তারা বলছেন প্রতিমা তৈরির উপকরণের দাম কিছুটা বাড়তি হলেও কাউকে ফিরিয়ে দিচ্ছে না তারা। পূজাকে শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মহালয়ার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আয়োজন শুরু হয়ে গেছে। সনাতন ধর্মের অনুসারীরা এখন ক্ষণ গুনছেন মণ্ডপে প্রতিমা প্রতিষ্ঠার, আর তাই অনেকেই পছন্দের প্রতিমা দেখতে ঘুরছেন কারখানায়। এখন তো সারা বিশ্বে একটা যুদ্ধ চলতেছে, তো আমরা চাই যে এই যুদ্ধটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো মায়ের কাছে চাইবো যেন এবারের পুজোটা যেন আমরা শান্তিপূর্ণভাবে কাটাতে পারি। এরই মধ্যে বেশিরভাগ জায়গায় প্রতিমা তৈরি শেষ হয়েছে, চলছে শেষ তুলির আচর। এরপরেই চলে যাবে মণ্ডপে মণ্ডপে। দুর্গাপূজার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন প্রতিমা শিল্পীরা। দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরাও এ সময় ভালো রোজগারের আশায় বন্দরনগরীতে আসেন। এর মাটি টাটি খেয়ার কুটা যাবতীয় যা কিছু এটার দরকার হয় এগুলো একটু বেশি দিতে হবে। কাজের চাপ আছে আমাদের কিছু কিছু প্রতিমা ডেলিভারি হচ্ছে, কিছু কিছু প্রতিমা রেডি হচ্ছে, কিছু কিছু প্রতিমা কালকে ডেলিভারি হবে। দুর্গোৎসবকে নির্বিঘ্ন রাখতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। যেখানে প্রতিমা তৈরি করা হবে তার নিরাপত্তা বিধানের জন্য ইতিমধ্যে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা চলমান রয়েছে। এরপরে রয়েছে পূজার যে আনুষ্ঠানিকতা, সেটা চলাকালীন সময় আমাদের নিরাপত্তা ব্যবস্থা এবং
পূজা পরবর্তী, বিসর্জন পরবর্তী যে নিরাপত্তা ব্যবস্থা সেটাকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রোগ্রাম করা হয়েছে। এবছর চট্টগ্রাম মহানগরীতে 275টি এবং জেলায় 2000-এর বেশি মন্দির ও মণ্ডপে অনুষ্ঠিত হবে পূজা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেপ্টেম্বরে চাঁদপুরে ডেঙ্গু রোগ শনাক্ত হয় 179 জনের, তবে অক্টোবরের প্রথম 3 দিনে আক্রান্ত হয়েছেন 50 জন। স্থানীয়দের দাবি, বন্যার পানি নেমে যাওয়ার পর বেড়েছে এই রোগের প্রকোপ। এরই মধ্যে হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে, চালু করা হয়েছে হেল্প ডেস্কও। জ্বরের সঙ্গে অন্যান্য জটিলতা দেখা গেলে দ্রুত রোগী হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাড়ি থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর জ্বরে আক্রান্ত হন বিল্লাল হোসেন। অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় চাঁদপুর জেনারেল হাসপাতালে। ধরা পড়ে ডেঙ্গু। অক্টোবরের প্রথম 3 দিনে জেলার অর্ধশত মানুষের ডেঙ্গু শনাক্ত হয়। সেপ্টেম্বরে হাসপাতালে চিকিৎসা নেন 179 জন, এদের মধ্যে বেশিরভাগই পুরুষ। যখন বন্যার পানি কমে যাচ্ছে তখনই আমার গায়ে জ্বর আসছে আর শাহরাস্তি হাসপাতালে পরীক্ষা করে দেখি যে আমার ডেঙ্গু। 3 দিন বাসা জ্বরে ভুগছি, জ্বরে ভোগার পর গ্রামের ডাক্তার ওষুধ খেয়েছি, কোনো কমে নাই। তারপর মেডিকেলে আইসি, চট্টগ্রাম থেকে চাঁদপুরে এদিকে ভর্তি হয়েছি। তারপরে আগের থেকে জ্বর অনেকটা ভালো। ডেঙ্গু আক্রান্তদের জন্য 2টি আলাদা ওয়ার্ড খোলা হয়েছে এই হাসপাতালে। চালু করা হয়েছে হেল্প ডেস্ক। জ্বরের সঙ্গে অন্য উপসর্গ থাকলে হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। ডেঙ্গুর যাতে ব্যাপকভাবে না ছড়ায় এই জন্য আমরা সবাইকে পরামর্শ দিই যে বাড়ির আশেপাশে ঝোপঝাড় বা যেখানে পানি জমে থাকে সেসব জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যেখানে যাতে মশা বংশ বিস্তার করতে না পারে। জ্বরের সাথে মারাত্মক অসুস্থতা, দুর্বলতা বোধ করে, অসুস্থ বোধ করে, পাতলা পায়খানা হয়, বমি হয়, খাইতে পারতেছে না, সেরকম হলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেবে। ডেঙ্গুতে এখন পর্যন্ত জেলায় কোনো মৃত্যু হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে কার্যক্রম চালাচ্ছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? হাসপাতালগুলোর পরিস্থিতি কি? সেখানে কতগুলো রোগী ভর্তি আছে? আসলে বন্যা পরবর্তী সময় আমরা দেখেছি লক্ষ্মীপুরে যে সদর হাসপাতাল বা অন্যান্য যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু ডেঙ্গুর যে রোগী সেটি রোগীর চাপ বাড়ছে। পাশাপাশি যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানেও একই অবস্থা। তবে এ বিষয়ে আমরা এখন যে লক্ষ্মীপুর সদর হাসপাতাল আমি রয়েছি সেখানে কিন্তু এখন পর্যন্ত 202 জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে অনেক রোগী কিন্তু তারা চিকিৎসা নিয়ে বাড়িতে গিয়েছেন এবং আরো যারা রয়েছে তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছে, এমনটি জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার আহমেদ কবির। তো সিভিল সার্জন ডাক্তার আহমেদ কবির যেটি জানিয়েছেন যে বন্যা পরবর্তী সময়ে যে ডেঙ্গুর যে প্রকোপ সেটি বাড়ছে, পাশাপাশি যে লক্ষ্মীপুরে যে ডায়রিয়া বা যে পানিবাহিত যে রোগ রয়েছে সেই রোগের সংখ্যা বাড়ছে। আমরা প্রত্যেকটি ওয়ার্ডে দেখেছি যে প্রচুর রোগীর চাপ, বারিন্দায় কিন্তু গাদাগাদি করে রোগীদেরকে ভর্তি দিতে হচ্ছে। পাশাপাশি যে একটি শিশু ওয়ার্ডে রয়েছে সেখানে 15টি শিশু থাকার কথা, সেখানে কিন্তু 100-র বেশি যে রোগী রয়েছে, অর্থাৎ কয়েক গুণ বেশি রোগী ভর্তি হয়েছে। তবে রোগীর চাপ যে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এখানকার চিকিৎসক যারা রয়েছেন তারা। তবে এই বিষয়ে এখানকার যে স্থানীয় এলাকাবাসী যেটি জানিয়েছেন যে গত 17 আগস্ট থেকে লক্ষ্মীপুরে যে 5টি উপজেলায় কিন্তু বন্যায় প্লাবিত হয়। এই বন্যার পানি আস্তে আস্তে নামতে শুরু করলো, কিন্তু বিভিন্ন ধরনের যে রোগবালাই রয়েছে, পানিবাহিত রোগবালাই, সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি প্রত্যেকটি হাসপাতালে কিন্তু রোগীর চাপ অনেক বেশি রয়েছে। অর্থাৎ লক্ষ্মীপুর সদর হাসপাতালে এটি 100 শয্যার হাসপাতাল, এখানে এখন পর্যন্ত রোগী ভর্তি আছে প্রায় 450-র উপরে, অর্থাৎ কয়েক গুণ রোগী ভর্তি। যেই ভর্তির কারণে মানুষ যে তারাও চিকিৎসা নিতে হিমশিম খেচ্ছে, পাশাপাশি এখানে নার্স রয়েছেন বা যারা চিকিৎসক রয়েছেন তারাও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে বিশেষ করে এখানে সবচেয়ে বেশি যে রোগীর সংখ্যা সেটি হলো ডায়রিয়া। এই ডায়রিয়া রোগী বা আমশা বা এই যে পানিবাহিত অন্য রোগ রয়েছে, চর্মরোগ রয়েছে, অর্থাৎ বন্যা পরবর্তী সময় যে রোগের প্রাদুর্ভাব সেটি কিন্তু এখানে দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত লক্ষ্মীপুরে যে প্রায় বেশ কয়েকটি এলাকা এখনো পানিবন্দী রয়েছে, প্রায় লক্ষাধিক মানুষ, অর্থাৎ 1.5 মাসের উপরে কিন্তু অনেকে পানিবন্দী রয়েছেন। এই পানিবন্দী থাকার কারণে বিভিন্ন ধরনের রোগ বালাই বাড়ছে, বিশেষ করে পানিবাহিত যে রোগগুলো রয়েছে সেগুলো বাড়ছে। তবে ডেঙ্গুর যে প্রকোপ সেটি আমরা দেখেছি দিন দিনে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, অর্থাৎ প্রত্যেকটি প্রাইভেট হাসপাতালে রোগী এখন প্রচুর রোগী ভর্তি রয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।
তবে আমরা এখানে যে লক্ষ্মীপুর সরকারি বেসরকারি যে হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের যে জেলা শাখার সভাপতি রয়েছে রাজু আহমেদ, তিনি নিজেও জানিয়েছেন এখন পর্যন্ত যে সরকারি হিসাবে যে 202 জন রোগী রয়েছে এর মধ্যে আরো 2 গুণ রোগী লক্ষ্মীপুর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে বলে তিনি জানিয়েছেন। লক্ষ্মীপুর থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। চট্টগ্রাম কাস্টম হাউসের সার্ভারে ধীরগতির কারণে বিপাকে পড়েছে আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা। সার্ভারের অচলাবস্থার কারণে বন্দর থেকে পণ্য ছাড় ও জাহাজীকরণে দেরি হচ্ছে, যে কারণে লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের। সবশেষ গত সপ্তাহে 5 দিন সার্ভারে ধীরগতির কারণে অন্তত 4 কোটি টাকা বিলম্ব মাসুল দিতে হয়েছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। দেশে আমদানি রপ্তানি বাণিজ্যে সরকারি শুল্কায়ন কার্যক্রম পরিচালিত হয় এসআই কোডা ওয়ার্ল্ড সফটওয়্যারের মাধ্যমে। এর মাধ্যমে অনলাইনে আমদানি ও রপ্তানির ঘোষণাপত্র জমা দেওয়ার পর সেটি মূল্যায়ন ও শুল্কায়ন করে কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের অভিযোগ, এই সফটওয়্যারের কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। সফটওয়্যারের ধীরগতির কারণে নথি দাখিল করা যায় না, ফলে শুল্কায়ন প্রক্রিয়ায় দেরি হয়। এতে নেতিবাচক প্রভাব পড়ছে আমদানি রপ্তানি বাণিজ্যে। রাজস্ব বোর্ডের কারিগরি দলের সাহায্য চাইলেও পাওয়া যায় না। যখনই এই ধরনের সমস্যা হয়, জাতীয় রাজস্ব বোর্ডে এই দায়িত্বে যারা আছেন, এখানে এই আইটি পার্সনরা যারা এখানে আছেন, তারা ফোন ধরেন না, সহযোগিতা করেন না। কি হতে পারে, কবে হতে পারে, এগুলি বলাটাও তারা বাহুল্য বলে মনে করেন। সার্ভারের কারণে কিন্তু আমাদের অনেক ধরনের লস হয়, যেমন পোর্ট ড্যামারেজ দিতে হয়, অন টাইমে কাজ করতে না হলে ফ্লোর খালি যায়, আবার ফ্লোর খালি গেলে আমাদের কিন্তু প্রোডাকশন লস হয়। তবে সফটওয়্যারের ধীরগতিকে প্রযুক্তিগত সমস্যা বলছে শুল্ক কর্তৃপক্ষ। সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস তাদের। তো সফটওয়্যারের ক্ষেত্রে হতেই পারে, আপনি যেটা আপনি মোবাইলে যদি আপনি iOS আপডেট দেন বা অন্য কোনো সফটওয়্যার আপডেট একটু স্লো ডাউন, এটা হতেই পারে। টেকনিক্যালি শুধু এটা আমার কাছে মনে এটা টু মাচ লজিক্যাল। সার্ভারের ধীরগতির ভোগান্তি থেকে মুক্তি পেতে সম্প্রতি রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে চট্টগ্রামের ব্যবসায়ীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।